অনেকদিন পরে আপনাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এতদিন কেন প্রকাশ্যে দেখা গেল না বা এতদিন পরে কেন দেখা যাচ্ছে? টু বি অনেস্টলি প্রত্যেকটা জিনিসের তো একটা টাইম থাকে। প্রপার টাইম থাকে প্রপার কথা বলার জন্য। হুম, প্রত্যেক জিনিসের একটা পলিসি থাকে। সো আ এর মধ্যে দেশি বিদেশি বহু মিডিয়া আমার সাথে কথা বলতে চেয়েছেন। আমার কাছে তখন মনে হয়েছে যে কারণ আমি আমার মাস্টার একজনই এবং সেটা হচ্ছে আমার মাতৃতুল্য শেখ হাসিনা। তো আমি মনে করেছি যে কখন কথা বলাটা উচিত প্রপার টাইম। তো ততক্ষণ পর্যন্ত প্রপার টাইম হয়নি দেখে কথা বলি নাই। হুম। কিছুটা সময় দেশের মানুষকে দিয়েছি বোঝার জন্য। ডক্টর ইউনূসের সোনার বাংলা, হ্যাঁ? যেখানে এখন ধ্বংসের বাংলা হয়ে গেছে। মানুষ ভেবেছিল ইউনূস সাহেব ক্ষমতায় আসলে দেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে। মানুষ এমনভাবে ভাবা শুরু করেছিল আমিও ভাবছিলাম, হ্যাঁ? তবে উনাকে এখন বিভিন্ন নামে মানুষ বিভিন্নভাবে ডাকে। টক শোতে টেলিভিশনে মাঝে, মাঝে দেখি আমি। আমার তো ফেসবুক কিচ্ছু নাই। YouTube এ দেখি। দেখি সাংবাদিকরাই কেউ হুম। বলছেন, কেউ বলছেন কি সুদখোর, কেউ বলছেন বাটপার। তো উনি উনার সিনিয়র মুরব্বি মানুষ। আমি এই ধরনের ভাষা উনার জন্য ইউজ করতে চাই না। যে একটা ভাষা আমার কাছে ভালো লেগেছে যে দেশ ধ্বংসকারী। তো ধরেন তিনি তার মেয়াদটা তো শেষ হয়ে গেছে। এখন নতুন সরকার আসছে। এখন নতুন মেয়াদ হ্যাঁ। এসছে, তো হ্যাঁ? এখন তো এসে কেন মনে একটু হলো যে আপনি সেই টাইমটা এসেছে কথা বলার জন্য? না এখনো এই সরকারের ৬ টা মাস গেছে। এই সরকারের যখন ক্ষমতা আসছিল, আ আপনি অত্যন্ত নামকরা সাংবাদিক, ভালো সাংবাদিক, তুখোড় প্রশ্নকর্তা, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো আমি জানি রাজকাহন অনুষ্ঠান থেকে জানি। সো আপনি একটু খেয়াল করে দেখেন আমার মেমোরি অবশ্যই আপনি আমার চেয়ে বয়সে ছোট, অনেক ছোট। তো আপনার মেমোরি আমার চেয়ে অনেক শার্প। সেটা হচ্ছে যে এই সরকারটা ক্ষমতায় আসার আগে আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, যদিও আমি বলছি এই সরকার বৈধভাবে ক্ষমতায় আসে নাই। এটা সাংবিধানিক সরকার না। হুম, এটা ফাইনাল কথা। হ্যাঁ? কোনদিনই সাংবিধানিক সরকার হতে পারে না। কারণ মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্ট ডাকেন নাই, পদত্যাগ করেন নাই। রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র নাই। বাট আমি ধরে নিলাম তারপরেও জাস্ট আলোচনার স্বার্থে যে এটা একটা সরকার এবং সাংবিধানিক সরকারই ধরে আছে, লিগ্যাল সরকার। তো এই লিগ্যাল সরকারটা ১ম এ যিনি এখন মহাসচিব ছিলেন তারেক রহমান দেশে ফেরার আগে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে, "আমার ফেরা না ফেরা সবটা আমার উপর নির্ভর করে না।" তার মানে কার উপর নির্ভর করে উনাকে দেশে আসতে হয়েছে। সেটা জানি যে কার উপরে নির্ভর করে উনি দেশে এসেছেন, কারা উনাকে নিয়ে এসছে। কার উপরে? আ ওইটা এখনো ক্লিয়ার করব না। এর পরের অনুষ্ঠানে আপনার কাছে ক্লিয়ার করব। এর কিছুদিন পরেই ক্লিয়ার হবে আপনার কাছে। আর কয়েকদিন পরেই হবে। হুম, তো ক্লিয়ার হবে। টাইম ইস কামিং। তো এবং ইনি পরে যখন উনি আসলেন তার আগেই যখন নির্বাচন শুরু হলো, আমি উনাকে সম্মান করি ব্যক্তিগতভাবে। আজকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল সাহেব। আ আমি ব্যক্তিগতভাবে উনাকে পছন্দ করি উনার কথাবার্তার জন্য। ঠিক আছে? এটা আমি পছন্দ করি, এটা অস্বীকার করে লাভ নেই। তো ভালো, ভালো কথা বলেন। এই ভালো, ভালো কথাগুলি যে উনি অন্তর থেকে বলেন, আমি ভাবছিলাম আগে সত্য এটাই। বাট উনি নির্বাচনের আগে বললেন যে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হবে। খুলে দেওয়া হলো। আওয়ামী লীগের মানুষকে ভোট দিতে হবে। দেওয়া হলো। আওয়ামী লীগের লোকদের জন্য দরজা খোলা আছে। তো উনি শুধু একলা না, উনার দেখাদেখি তখন সবাই বলা শুরু করল। বিএনপির বড়, বড় নেতারা সবাই বলা শুরু করলেন। শুরু করার পরে রয়টার্সের সাথে তারেক রহমান যখন দেশে ফিরলেন, উনি দেশে ফিরে রয়টারের মতো সাংবাদিকদের সাথে বললেন যে, আ জাতির পিতার কন্যা, বাংলা মা, আমি বাংলার মা বলি এখন, শেখ হাসিনা। তো জাতির বাংলাদেশের প্রধানমন্ত্রী আ উনার সন্তানদের ব্যাপারে বললেন, সাজিবাদের জয় এবং সাইমা পুতুল ওদের ব্যাপারে বললেন যে, "ওনারা দেশে রাজনীতি করতে আসতে পারেন" ব্লা, 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 ব্লা অনেক কিছু বললেন। বাট ওকে ফাইন। এজন্য আমাদের উচিত যে ওনাকে টাইম দেওয়া। যে অ্যাকচুয়ালি আপনার চরিত্রটা মুখোশটা উন্মোচন করার জন্য। হুম। যে আপনি কি নাটক করছেন? ২১শে আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এত উদার কেমন করে হলো? এত তাড়াতাড়ি। হ্যাঁ? তো এই জিনিসটা দেখার জন্য একটু সময় দরকার ছিল। আমরা দেখলাম, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। ছোট্ট, একেবারে ছোট্ট। বাট এই ছোট্ট উদাহরণটা আমার মনে হয় যে, যেকোনো বিবেকমান মানুষের কাছে সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক কিংবা কোনো পার্টি করুক কিংবা না করুক, না করা লোক তো বেশি সংখ্যায়, তাদের বিবেকে লাগবে। ধানমন্ডি ৩২ নম্বরে ১৫ই আগস্টে দুটো বোন গেল। ২ টা মেয়ে গেল, অল্প বয়সে ২ টা মেয়ে গেল। কেন? ওরা জাতির পিতার কে রেসপেক্ট জানাতে চায়। ওরা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চায়। ওখানে যে ওরা হয়তো ফুল দিতে চায় কিংবা দোয়া করতে চায়, হোয়াট এভার ইট ইস। তাদের সাথে কি আচরণ করা হয়েছে, তাদের কি গায়ে হাত দেওয়া হয়েছে,
এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। আর একটা ছেলে সরল স্বীকারোক্তি দিল যে আমি ওনাকে ভালোবাসি, এই জন্য এখানে এসেছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই ছেলেটাকে কিভাবে বেধড়ক ভাবে মারা হলো, এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সবাই দেখেছি। সো এইটুক সময় আমাদের দরকার ছিল মুখোশ উন্মোচন করা। তারপরেও তো যারা দেশকে এইটা করে ফেলবেন, এটা কিন্তু করে ধরেন ফেলবেন। আপনাদের মুখোশ তো তার আগেই তাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। মানে তিনি যিনি প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতে পারেন নাই। আপনারা এখন যে অবস্থায় আছেন, আপনাদের শাসনামলে তিনিও দেশে ফিরতে পারেন নাই। তার মা তিনিও নির্যাতিত হয়েছেন, জেলখানায় ছিলেন। অনেক বয়স্ক মানুষ, একজন বয়স্ক নারী, অসুস্থ নারী। এই নিয়ে অনেক কথা হয়েছে সেই সময় আপনাদের সাথে। মানে তাকে আপনারা উদার হবেন এটা ভাবলেনই বা কি করে? না, উদার হবে এটা ভালো নয়। এই কারণে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। একটা কথা যেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া, মানে আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, আপনার অনুষ্ঠানেও কিন্তু যখন ডিবিসিতে আপনি হুম, অনুষ্ঠান করতেন, উনি যখন অসুস্থ ছিলেন, আমি কিন্তু ওনার জন্য দোয়া হ্যাঁ, চেয়েছি, আমি পার্সোনালি। আমি যা বলি এটা কিন্তু পার্টির স্টেটমেন্ট না, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্টেটমেন্ট থাকে। আপনি একটা জার্নালিস্ট, এরকম আরো হাজার জার্নালিস্ট আছে, হুম, কিন্তু সবাই যে আপনার মতো করে কথা বলবে তা তো না। আপনার একটা আইডিওলজি আছে, আপনার একটা চিন্তা ভাবনা আছে, আপনার একটা চেতনা আছে, আপনার একটা লক্ষ্য আছে। আপনার লক্ষ্য দিয়ে আপনি বিচার করবেন। হ্যাঁ, জনগণও আপনার আমার কথাটাকে ওনাদের মতো করে বিচার করবেন। যখন দেশে ভোট হওয়া কনফার্ম হলো, তখন তারিক জিয়া আসলেন। তার আশায় হয়তোবা আমার মনে হয় ভারত আমেরিকার কোন একটা ভূমিকা থাকাটা খুবই স্বাভাবিক, কারণ ইলেকশন চাচ্ছিল তারা। আবার সেই ইলেকশনকে কেন্দ্র করেই তারিক জিয়া আসলেন, এবং তারিক জিয়া তার আগে কিছুদিন বললেন, আমার দেশে ফেরাটা সম্পূর্ণ আমার একক ইচ্ছাধীন না। এখানে একটা কম্পারিজন আসে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আহ 16 বছর এক্সাইলে ছিলেন, 16 বছর বা 15 বছর, হুম, এবং ফিরে আসার 7 দিন আগেও বলেছেন যে আমার আশাটা আমার হাতে না। এই 16 বছরের মধ্যে একদিনও ফিরে আসার কথা বলতে পারেননি, কোনো একটা অজানা কারণে, আমরা সেটা জানি না। কিন্তু শেখ হাসিনা, ডেসপাইট তার সো মেনি ইমিডিয়েট অ্যালিগেশন, কমপ্লেন, 3টা রিড ইলেকশন, তার বিরুদ্ধে বলা হচ্ছে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়েছে, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, তিনি করেছেন, এগুলো বলা হচ্ছে। তিনি কিন্তু সাহসিকতার সাথে বলে ফেললেন যে আমি ডিসেম্বরেই ফিরে আসবো। এই যে ডিসেম্বর বলার সাথে সাথেই আপনি দেখবেন বাংলাদেশে একটা ব্যাপক রদবদল শুরু হয়ে, একটা টালমাটাল শুরু হয়ে গেছে, একটা পলিটিক্যাল ভাইব্রেশন শুরু হয়ে গেছে, পজিটিভ নেগেটিভ। প্রথম, মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত দলকে ডাকলেন তার বাসায়, আই মিন তার প্যালেসে, এবং সবাইকে খাওয়ালেন, সবাইকে এক হওয়ার কথা বললেন। ছোট ছোট দলগুলো যেগুলো তার আগে কোনো ভিত্তি ছিল না বা অস্তিত্ব ছিল না, তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গুরুত্ব পাওয়া শুরু করলো, অনেকে মন্ত্রীও হতে পারে। দ্বিতীয় হচ্ছে সার্জিও গোরা আসলেন। হুম, ওনার আসাটার কয়েকটা অবজারভেশন আমার নিজস্ব। উনি আমার জানা মতে জামাত ইসলামীর সাথে দেখা করেননি, এটা আমি কোনো সঠিক প্রশ্ন পেলাম না। হুম, একজন প্রতিনিধি আসলেন, সরকারি দলের প্রধান মিনিস্টারের সাথে কথা বললেন, প্রোটোকল অনুযায়ী তিনি সব সময় বিরোধী দলের সাথে কথা বলেন, তিনি বিরোধী দলের সাথে কোনো কথা বললেন না। দুই, তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন, কথা বলার পরে সাথে সাথে দীনেশ ত্রিবেদীর সাথে কথা বললেন, এবং দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলার পরে দীনেশ ত্রিবেদীর সাথে সাথে চলে গেলেন দিল্লি, নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন। নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পর আমার ধারণা উনি আবার সার্জিও গোরকে মতামত দিলেন, এবং সার্জিও গোর সেটা নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে কথা বললেন। সেখানে আলাপ কি হয়েছে আমরা জানি না, এবং কখনো জানতেও পারবো না। এবং এরপরেই আমরা দেখলাম রয়ের চিফ আসলেন, এটা অফিসিয়াল রুটিন হুম, হতে পারে। হুম, চিফ আসলেন, দীনেশ ত্রিবেদীর সাথে প্রাইম মিনিস্টারের অন্তরঙ্গ আলোচনা হলো, এবং সেই আলোচনা করেও উনি সাথে সাথে দিল্লি চলে গেলেন। অর্থাৎ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পাঠানো হয়েছে পিএম টু পিএম নেগোসিয়েশনের জন্য। এখানে আর কোনো লেয়ার রাখা হয়নি, আর কোনো লেয়ার নাই। এবং আমি মনে করি দীনেশ ত্রিবেদীর অনেক আলোচনার মধ্যে আওয়ামী লীগ কিভাবে রিভাইভ হবে, এক আওয়ামী লীগ বা এক শেখ হাসিনা ইস্যুতেই তো ভারত বাংলাদেশ রিলেশন পুরোপুরি নির্ভর করে না, করা উচিত না। কিন্তু যেহেতু এতগুলো ফ্যাক্টর তারেক জিয়াকে নিয়ে কাজ করেছে এক সময়, আমরাও করেছি, আমরাও চেয়েছি ভোট হোক, বিএনপি আসুক, আসতেছে, মাননীয় প্রধানমন্ত্রী হোক তারেক জিয়া। কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল উনি আসার পরে প্রথম অধিবেশনেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞার যে আদেশটি, সেটি উনি বাতিল করে দেবেন, অথবা যে অর্ডিন্যান্স মূলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে ওই অর্ডিন্যান্সটা র্যাটিফাই করবেন না। যদি ওই অর্ডিন্যান্সটা উনি র্যাটিফাই না করতেন, তাহলে আওয়ামী লীগ বাই ডিফল্ট রিভাইভ করতো, কোনো পলিটিক্যাল ব্লেমও আসতো না।
হি মিস দ্য বাস। বিএনপি একটা অসাধারণ পলিটিক্যাল চান্স, টার্ন হুম। কিন্তু নিজের হাতে বিএনপির নষ্ট হাতে এই সুযোগটা, চান্সটা কি ছিল? আপনি বলছেন চান্স। কারণ তাদের উপরে অনেক প্রেশার ছিল, বিরোধীদের একটা প্রেশার ছিল, আন্দোলনের একদম মুখ্য শক্তি যারা, তাদের একটা চাপ ছিল। যারাও রাজনীতিতে এই সময় খুব সক্রিয় বা সরব। ফলে তাদের হাতে আসলে এত চাপের মুখে তাদের আসলে সম্ভব কি করে? আর তাদের নিজস্ব ঘাও তো আছে। আ এই বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও ওই সময় একরকম গণমাধ্যমে, একরকম না, পুরোপুরি নিষিদ্ধ করে রাখা হয়েছিল। আদালতের রায় ছিল তিনি, তার কথা প্রচার করা যাবে না। তিনি দেশে ফিরে আসতে পারছিলেন না। এরকম একটা অবস্থায়। ফলে তারও তো নিজস্ব উম মানে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদ। তার মা 2 বছর জেলে ছিলেন, তার ভাই মারা গেছেন, তিনি 16 বছর ইসরায়েলে ছিলেন, 2 বছর ওই সময় নির্যাতিত ছিলেন। কিন্তু শপথ নেয়ার পরে দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্বের বাইরে আর কোনো কিছু মাথায় রাখা উচিত না। এটাই তো শীর্ষ রাজনীতিবিদের কাজ। বঙ্গবন্ধু বলেছিলেন না, আসেন সবাই বাংলাদেশ গড়ি, সবাইকে সাধারণ ক্ষমা দিয়ে দিয়েছিলেন না? বঙ্গবন্ধুকে সাধারণ ক্ষমা দেওয়ার পরে আমাদের জাতীয় পার্টির কাজী জাফর তাকে গিয়ে বললেন, আপনি এটা কি করছেন, আপনি তো ভুল করছেন, ওরা তো আপনাকে মারবে। তখন বঙ্গবন্ধু বলল যে আমাদের দেশটা কোনো আমেরিকা ভারতের মতো বহুজাতিক দেশ না, আমরা একটা জাতির দেশ, একই রকম খাবার খাই, আর একই বাড়িতে কেউ করে মুসলিম লীগ, কেউ করে জামাত, কেউ করে আওয়ামী লীগ, কেউ করে কমিউনিস্ট পার্টি। তুমি কার বিচার করবা? কার দ্বারা কার বিচার করবা? দেশটা তো বাঁচাতে হবে, দেশ শান্তিতে আনতে হবে। ঠিক ওই পজিশনে ছিলেন তারেক জিয়া। ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ এক্সপেক্ট করছিল তারেক জিয়া আওয়ামী লীগ রিভাইভ করবে। ক্যান ইমাজিন দ্যাট? কত হুম, বড় একটা অথরিটি, মোরাল জনাব প্রাইম মিনিস্টারের কাছে চলে আসছিল, কিন্তু উনি ইল অ্যাডভাইসড হয়ে ওই সুযোগটা নিলেন না। আপনি এখন চাপের কথা বলছেন, এখন চাপের কথা যদি বলেন, চাপ তো এখনো আসবে, আরো বেশি চাপ আসতে পারে। আপনি জামাত এনসিপির চাপে একটা পজিটিভ পলিটিক্স কে অ্যাভয়েড করলেন, আপনার দেশ চালাবেন কিভাবে? দেশ চালানোর চাপ আসবে না? বেতন দেওয়ার চাপ আসবে, চাকরির চাপ আসবে, ফরেন ইনভেস্টমেন্ট আসবে না, বর্ডার ক্রাইসিস হবে। আওয়ামী লীগ একটা যথেষ্ট শক্তিশালী দল, তারা যদি কনস্ট্যান্ট ডিস্টার্ব করে, সেই চাপ আপনি সামলাবেন কিভাবে? আর কি করবেন? 1 লক্ষ আওয়ামী লীগ মেরে ফেলবেন? 1 কোটি আওয়ামী লীগ মেরে ফেলবেন? 10 কোটি আওয়ামী লীগ, 3 কোটি আওয়ামী লীগকে জেলে নেবেন? এটা তো কোনো রাষ্ট্র পরিচালনার থিওরি হতে পারে না। এটা এটা সলিউশন করেই ওনাকে নতুন গভর্নমেন্ট চালাতে হতো। এই সলিউশন না করে উনি ফ্যামিলি কার্ড, কৃষক মানে বিএনপি কৃষক কার্ড, প্রবাসী কার্ড বা অন্য যত কার্ডই দিক, দেশ চালাতে হোঁচট খেতে হবে বিএনপিকে। পলিটিক্যাল সলিউশন না করে কোনো ইকোনমিক ড্রাইভ দিলে এটা কার্যকর হবে না, কোনো ইকোনমিক ড্রাইভ ইফেক্টিভ হবে না।